আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। 12 মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজধানী উত্তরায় গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মী গ্রেফতার, তার বিরুদ্ধে 5টি মামলা থাকা ও পেশাদার চুরির সাথে জড়িত থাকার তথ্য। ট্রাইব্যুনালে সানবাল আলিসুলের বিরুদ্ধে পা হারানো ইমরানের সাক্ষ্য, হাসিনা কাদের সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও দায়ী পুলিশের শাস্তি দাবি। এবং আফগানিস্তানে জঙ্গি আস্তানায় পাকিস্তানি বিমান হামলায় নারী শিশুসহ 19 জন নিহত, প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন তালেবান সরকারের মুখপাত্র। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ জানাচ্ছিলাম এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী 12 মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অন্য বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নেন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 13 ফেব্রুয়ারি সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। সেই হিসাবে 14 মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে। এর দুদিন আগেই 12 মার্চ সংসদ অধিবেশন শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার। অধিবেশনের শুরুতে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অধিবেশনে নির্বাচিত হবেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সংসদ অধিবেশন শুরুর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক, এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সার্বিক পরিস্থিতি নিয়ে সভা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে টার্মিনালের কার্যক্রম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রক্রিয়ার মধ্যে যদি আমরা ঠিকভাবে এগোতে পারি তাহলে আমরা এই বছরের মধ্যে খুব দ্রুত হয়তো চালু করে দিতে পারবো। বাট এখনও নেগোসিয়েশনের অনেক আইটেমই বাকি আছে। সেটা নিয়ে আজকে আলোচনা হলো, ওনাকে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হলো যে আসলে এই পুরো 2019-এর কনস্ট্রাকশন শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত কিভাবে জিনিসটা এগিয়েছে। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। সরকারের কর্মপরিকল্পনা ঠিক করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম খান সহ অন্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ক্লোজ ডোর মিটিং, এটা ওনারা বলবেন, আমি তো মিনিস্টার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর উত্তরায় আয়েশা আক্তার নামে এক গৃহকর্ত্রী নিহতের ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটি বলছে, গৃহকর্মী পেশার আড়ালে পেশাদার চুরির সাথে জড়িত ছিল বিলকিস। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আরও 5টি মামলার কথা জানিয়েছে পিবিআই। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। গত 17 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টার দিকে উত্তরার একটি ফ্ল্যাট থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ও তার স্ত্রী আয়েশা আক্তারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ওই দম্পতির সঙ্গে তাদের ছোট ছেলে মনোয়ার হোসেন ও পুত্রবধূ থাকতেন। তবে ঘটনার সময় তারা বাসায় ছিলেন না। পুলিশ বলছে, চেতনানাশক মেশানো পানি খাইয়ে তাদের অচেতন করেন গৃহকর্মী। এ ঘটনার পরপরই পালিয়ে যায় গৃহকর্মী বিলকিস। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকাল 9টার দিকে বিলকিস বাসায় প্রবেশ করে এবং 2:30 বাসা থেকে বের হয়ে যায়। ঘটনার মাত্র 3 দিন আগে একজন পরিচ্ছন্নতা কর্মী ও বাসার কেয়ারটেকারের মাধ্যমে ওই গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নিজের ভুয়া নাম ও পরিচয় দিয়েছিল বিলকিস। ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছে, পরিচয়পত্র চাওয়া হলে পরে দেওয়ার কথা জানায় সে। বৃহস্পতিবার ওই গৃহকর্মীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে পিবিআই। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের, সে এইভাবে লুটপাট করেছে এবং গোল্ডগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নাম, ঠিকানা ও এনআইডি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে পিবিআই। এই ধরনের ঘটনা রিপিটেশন হচ্ছে। সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যে বিশেষ করে যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়, তাদের ছবি রাখার চেষ্টা করবেন, পরিচিত নিকটজনদের সম্পর্কে ভেরিফাই করবেন। অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে প্রায় 32 ভরি স্বর্ণালংকার ও 1 লাখ টাকা চুরির অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দিয়েছেন গুলিতে 1 পা হারানো ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। পা হারানো ও সন্তান শহীদ হওয়ার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশকে দায়ী করেন তারা। সেই সাথে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন সাক্ষীরা। আরও জানাচ্ছেন মাজরুল হক মান্না। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে 10 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এই মামলায় মোট 28 জন সাক্ষী। প্রথম দিন সাক্ষ্য দেন গুলিতে 1 পা হারানো ইমরান হোসেন ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। মোহাম্মদ ইমরান হোসেন, তিনি একটি ছোট্ট চাকরি করেন মিরপুর 11 নম্বরে। সেই চাকরির সুবাদে তিনি গিয়েছিলেন ওই দিন এবং ফেরার পথে তিনি আন্দোলনকারীদের আশ্রয় নিয়েছিলেন। ঠিক তখন পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। সিফাত যখন দেখতে পায় যে মিরপুর 10 নম্বর গোলচক্করে তারই কিছু সহপাঠীরা আন্দোলন করছে, তখন সে দৌড়িয়ে গিয়ে ওই আন্দোলনকারীদের সাথে মিশে যায়। তখন 3 দিক থেকে আওয়ামী লীগের 3টি মিছিল আসে, আন্দোলনকারী ছাত্রদের লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে। তার একটি গুলি সিফাতের মাথায় লেগে ওখানেই সে মারা যায়। দায়ীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন সাক্ষীরা। ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তার জন্য দায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ এবং সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। তার মধ্যে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেছেন ওবায়দুল কাদের সাহেবের নাম। অন্যতমভাবে ওনারা বলেছেন যে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। মাজরুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে।
রোববার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের GOC ছিলেন। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্ট ডকের GOC ছিলেন। এছাড়া মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে 24 পদাতিক ডিভিশনের GOC করা হয়েছে। DGFI প্রধান হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। তিনি সেনা সদর দপ্তরে কর্মরত ছিলেন। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের GOC করা হয়েছে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। আফগানিস্তানে কয়েকটি জঙ্গি আস্তানায় পাকিস্তানের বিমান হামলায় নারী শিশু সহ 19 জন নিহত হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়ে বলেছেন, আফগানিস্তান এর প্রতিশোধ নেবে। পাকিস্তানের সাম্প্রতিক বোমা হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। রিপোর্ট করছেন সুইফতা মাহমুদ। শনিবার গভীর রাতে পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের কয়েকটি স্থানে বিমান হামলা চালায় ইসলামাবাদ। পাকিস্তান বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিকে তালেবান পাকিস্তান TTP ও এর সহযোগী সংগঠন IS-এর 7টি ঘাঁটি এবং গোপন আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা চালানো হয়। আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। অন্য হামলাটি হয়েছে নানগারহার প্রদেশে। তবে আফগানিস্তান বলছে জনবহুল এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। হামলায় নারী শিশুসহ কয়েকজন নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। পাকিস্তানের হামলার পরপরই জরুরি বৈঠক ডাকে আফগানিস্তান সরকার। পাকিস্তানকে হুঁশিয়ার করে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তান তাদের সীমা লঙ্ঘন করে আফগানিস্তানের নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার জবাব সময়মতো দেওয়া হবে। হামলার ঘটনায় দুদেশের সীমান্ত পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। পাকিস্তান সরকার বলেছে, তাদের কাছে সুস্পষ্ট তথ্য আছে রাজধানী ইসলামাবাদের মসজিদে হামলাসহ কয়েকটি হামলায় আফগানিস্তানের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে ভাষার মাস প্রসঙ্গ। মাতৃভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে নেমে জীবন উৎসর্গ করেছেন যারা, তাদের মধ্যে ফেনীর আব্দুস সালাম অন্যতম। ফেনীতে তার স্মৃতি বিজড়িত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে সামান্য কিছু বই ছাড়া নেই কোনো স্মৃতিচিহ্ন। দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। শুধু 21শে ফেব্রুয়ারি এলেই জাদুঘরটি নিয়ে মানুষের আগ্রহ বাড়ে, বছরের অন্য সময় কাটে অবহেলায়। ফেনী থেকে শফিউল্লাহ রিপনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। ফেনী নোয়াখালী মহাসড়কের পাশে এই গ্রামে জন্মেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম।
এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে রাখা হয় সালামনগর। 21শে ফেব্রুয়ারি এলে এখানে মানুষের ভিড় জমে। বছরের বাকি সময়টাতে পুরো এলাকায় থাকে অনেকটা নিস্তব্ধ। আমাদের কবর শনাক্ত করেছি, করার পরে আমাদেরকে এই 15 মাসে আজকেনও কালকেনও পরশু দিন এইভাবে বলতে বলতে আমাদের কবরের কাজটা এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি। আমাদের সালামনগরে একটা প্রাথমিক হাসপাতাল দরকার। আমাদের এখানে অনেকগুলো ফ্যামিলি আছে, ফ্যামিলি বলতে ঘনবসতিও ফ্যামিলি আছে, কিন্তু আমাদের এখানে একটা হাসপাতাল প্রয়োজন। 1925 সালের 27 নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে 144 ধারা ভেঙে ছাত্র জনতা যখন বাংলা ভাষার দাবিতে মিছিল করেন, তাতে অংশ নেন তিনি। ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন আব্দুস সালাম। দীর্ঘ 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর 7 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। শহীদ সালামের স্মরণে ফেনীতে নির্মিত হয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। দাগনভূঞা উপজেলায় যতগুলো উচ্চ বিদ্যালয় আছে সবগুলো উচ্চ বিদ্যালয় যদি অন্তত উপজেলা কর্তৃপক্ষরা যদি একটু উদ্যোগ নেয় যে অন্তত সপ্তাহে একদিন বা মাসে একদিন একটা প্রতিষ্ঠান এখানে পরিদর্শন করা যায়, তাহলে হয়তো ছাত্রছাত্রীদের মাঝে সালামের সম্পর্কে জানার আগ্রহ বাড়বে এবং কি জাদুঘরটা পাঠকের সংখ্যা বাড়বে। প্রতি বছরের মতো এবারও 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় নিরাপত্তা বাহিনীর গুলিতে 1 জন নিহত। ঘটনার সময় ট্রাম্প ছিলেন ওয়াশিংটন ডিসিতে। লাইভ সংবাদে চট্টগ্রাম 9 আসনের এমপি আবু সুফিয়ানের নেতৃত্বে নগরীর বড় পাইকারি মার্কেট রিয়াজ উদ্দিন বাজার পরিদর্শন করেছেন ক্যাবের নেতারা। রোজার শুরুতেই দাম বেড়ে 1 ডজন কলা 270 টাকা, মরিচের কেজি 120 টাকা, 1 জোড়া লেবু 50 টাকায় বিক্রি হওয়ায় বাজার পরিদর্শনে যান তারা। রমজানের পবিত্রতা রক্ষায় রোজায় দাম কমাতে এবং কম মুনাফা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এমপি আবু সুফিয়ান। এর আগে ক্যাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন এমপি আবু সুফিয়ান এবং ক্যাবের সভাপতি SM নাজির হোসেন সহ অন্যরা। আমরা যে অসাধু ব্যবসায়ীদের কারসাজির কাছে ভোক্তারা জিম্মি থাকতে চায় না। আমরা সরকারের, যেহেতু আজকে জনগণের সরকার, আমরা সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং ভোক্তার যাতে সাশ্রয় মূল্যে পণ্য পায় সেই বাজার চেইন আমরা ঠিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাআল্লাহ আমরা আগামীতে নেব। মানুষ যাতে স্বস্তি পায় সেই ব্যবস্থা আমরা নেব। চট্টগ্রাম সিটি মেয়রের মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে বর্তমান মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, আগামীকাল 23শে ফেব্রুয়ারি ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচিত মেয়রের মেয়াদ শেষ হচ্ছে। তবে আদালতের রায়ে তার নিজের মেয়াদ শেষ হবে 2029 সালের 3 নভেম্বর। রোববার দুপুরে হালিশহর H ব্লকে পার্ক ও ওয়াকওয়ের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের মেয়র এসব কথা বলেন। বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে 5 বছরের জন্য দিয়েছে, এটা কিন্তু 1.5 বছরের জন্য দেয়নি, এটা কিন্তু 5 ইয়ার্সের জন্য দিয়েছে। তারপরেও আমি নির্বাচনটা কেন চেয়েছি, এটা কিন্তু রেজাল্ট করে টেনিওর শেষ হচ্ছে, আমার টেনিওর না। এটা একটা স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী মেয়রের টেনিওর শেষ হয়েছে 23 তারিখ, যেটা শেষ আগামীকাল যেটা শেষ হবে না। আমার টেনিওর শেষ হবে 29 তারিখ, 2029 সালের নভেম্বরে আমার টেনিওর, আবার বলছে আমার টেনিওর শেষ হবে 2029 সালের নভেম্বরের আপনার 3 তারিখ, এর আগে নয়। এরপর যা রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। জানুয়ারি মাসে ইরানে ভয়াবহ দমন পীড়নের পর প্রথমবারের মতো সরকার বিরোধী বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার রাজধানী তেহরানে শরীফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়।
তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। জানুয়ারিতে গণবিক্ষোভে নিহত হাজার হাজার ব্যক্তির স্মরণে এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রোববারও সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এমন সময় আবারও বিক্ষোভ শুরু করেছে যখন যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবন মারে লোগোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় রাত 1:30টার দিকে এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাড়ির উত্তর ফটকের কাছে ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার কাছে একটি শটগানের মতো অস্ত্র ছিল বলে ধারণা করা হয়েছে। পরে এক ডেপুটি কর্মকর্তার সঙ্গে ওই ব্যক্তির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুলি চালানো হলে ওই ব্যক্তি নিহত হন। তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে ছিলেন। এবারে রয়েছে কৃষি সংবাদ। যশোরের যশ খেজুরের রস কালের আবর্তনে যা দিন দিন হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্য ধরে রাখতে 2023 সালে যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া গুড় মেলা ভাগ্য পরিবর্তন করতে শুরু করেছে গাছিদের। তারা বলছেন, মেলার পর থেকে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি দামও বেড়েছে কয়েক গুণ। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। স্বাদে সেরা গন্ধে ভরা খেজুর গুড়ের মনোহরা এই প্রতিপাদ্যে যশোরের চৌগাছা উপজেলায় শেষ হয়েছে 2 দিনের খেজুর গুড়ের মেলা। মেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে গাছিরা আসেন তাদের উৎপাদিত গুড় পাটালি ছাড়াও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে, যা দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিভিন্ন স্টল ঘুরে পছন্দমতো গুড় পাটালিও ক্রয় করেন ক্রেতারা। ন্যায্য দামে বিক্রি হওয়ায় লাভবান গাছিরাও। প্রতি বছর 200 কেজি 100 কেজি এরকম বিক্রি হয়। আর আমার গুড়, এই গুড় মেলাটা চৌগাছার একটা ঐতিহ্য, সেই মেলাটাও এখানে হচ্ছে। এই মেলার ফলে আমাদের গাছিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে। এ মেলা গাছিদের উৎপাদিত খেজুর গুড়ের মান ও বিশ্বস্ততা ভোক্তাদের কাছে আরও বাড়িয়ে তুলছে। জিআই পণ্য হওয়ার পরে মানুষের একটা বিশ্বস্ততা হিসেবে যশোরে গেলে, যশোর চৌগাছাতে গেলে গুড় পাওয়া যাবে। গুড়ের মূল্য বৃদ্ধি পাওয়া সত্ত্বেও এখনো চাষিদের মূল্য বৃদ্ধি পায়নি। অথেন্টিক এবং খাঁটি গুড় আমরা এখানে পেয়ে থাকি, কিন্তু দামও এখানে অনেক কম পাওয়া যায়। গাছিদের উৎসাহ বাড়াতে এই আয়োজন বলে জানাই উপজেলা প্রশাসন। গুড়ের মেলা হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গুড় চাষিদের সাথে সাধারণ ভোক্তাদের পরিচিত করিয়ে দেওয়া। এই যে গুড় পণ্য বিক্রি করাটাই মূল উদ্দেশ্য না, গুড়ের উদ্যোক্তাদের উৎসাহ যোগানো, যে এটা একটা মৌসুমী ফসল হওয়া সত্ত্বেও তারা যাতে প্রত্যেক বছর এই কষ্টসাধ্য বিষয়টা আগ্রহ সহকারে যাতে তারা কাজ করে, সেই কারণে এই উৎসাহ দেওয়ার জন্য এই মেলার আয়োজন। মেলায় 15টি স্টলে নিজেদের তৈরি খেজুর গুড় ও পাটালি নিয়ে অংশ নেন গাছিরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটে আশঙ্কাজনক হারে কমছে প্রাকৃতিক জলাধার। মূল্যবৃদ্ধির কারণে বিক্রি করা হচ্ছে জলাশয়ের জমি। মাটি ভরাটের পর তৈরি করা হচ্ছে বিভিন্ন কলকারখানা ও বসতবাড়ি। মাছের উৎপাদন কমায় পুষ্টি ঘাটতির শঙ্কার পাশাপাশি হুমকিতে পরিবেশ ও স্থানীয়দের জীবিকাও। সুমন খানের তথ্য বিরচিত রিপোর্ট করছেন আফরোজা হাসি। একসময় যেসব জলাশয়ে পাওয়া যেত চিংড়ি সহ নানা প্রজাতির মাছ, সেখানে এখন নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি, শিল্প কারখানা সহ নানা স্থাপনা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেড়েছে জমির দাম। অধিক লাভের আশায় বিক্রি করা হচ্ছে চিংড়ি সহ মাছ চাষের জমি। এই জমিগুলো চিংড়ি চাষের জন্য খুব উপযোগী ছিল। এখন এই চিংড়ি চাষের বিভিন্ন জায়গার এলাকার থেকে লোক আসে জমিগুলো খরিদ করে বাড়ি ঘর করতেছে, যার কারণে আমাদের এলাকার ঘেরে চাষের জমি কমিয়ে যাচ্ছে। আগে মাছ হতো, জন্মের ভালো মাছ হতো, এখন সে মাছও হয় না। আর জমি ঘের বেড়ি সব ছোট হয়ে গেছে। বাইরের থেকে লোকজন এসে 2-1 কাঠা জায়গা কিনে সব ঘের বেড়ি ছোট হয়ে যাচ্ছে। আগের মতো সেই মাছের চাষ কমে যাচ্ছে। জলাশয় ভরাট হওয়ায় হুমকিতে আশপাশের পরিবেশ ও প্রতিবেশ, কমছে মাছের উৎপাদনও। খুলনা বাগেরহাটের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে এলাকার জমির দাম বেড়ে যাওয়ার কারণে অনেক স্থাপনা তৈরি হচ্ছে। যেগুলো ভরাট করে দিয়ে অনেকে বাড়িঘর তৈরি করছে, অনেকে শিল্প কারখানা তৈরি করছে। অনেক বড় বড় ঘের ভেঙে ছোট হচ্ছে, যার কারণে সংখ্যাটাও বাড়ছে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী কোনো পুকুর, জলাশয়, নদী,
খাল ভরাট বেআইনি। এই বিধান লঙ্ঘনে 5 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। সব দেশের ওপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দেশটির সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেন। এর কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে বিশ্বের সব দেশের আমদানি পণ্যে প্রথমে 10% এবং পরে 15% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ ব্যাপারে লিখেছেন, অনেক দেশ বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না। এখন থেকে আইন মেনেই তাদের উপর এই বাড়তি কর কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই 15% শুল্ক আগামী 150 দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন এটিকে স্থায়ী ও আইনি বৈধতা দিতে তার প্রশাসন কাজ করবে। সংবাদ এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও জানে ফিরব। রাজধানীর গুলশান বনানীর ইফতার বাজারে ভিন্নতা আনতে মুখরোচক খাবারে লোভনীয় স্বাদ, দাম সহনীয় রাখার দাবি ক্রেতাদের। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জমে উঠেছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর ইফতার বাজার। মুখরোচক খাবারের লোভনীয় স্বাদ এবং আয়োজনে ভিন্নতা আনতে এসব ইফতার সামগ্রী কিনছেন ক্রেতারা। স্বাস্থ্য সচেতন ক্রেতাদের পছন্দ হেলদি ইফতারি, তবে দাম সহনীয় করার দাবি ক্রেতাদের। আরো জানাচ্ছেন রোকসানা আমিন। বেয়াই বাড়িতে ইফতার পাঠাতে গুলশানের রয়্যাল আর্সালান্স কিচেন রেস্টুরেন্টে এসেছিলেন এই ক্রেতা। এখানকার দেখছি মান্ডি প্ল্যাটার, তো ওনাদের যে মান্ডি প্ল্যাটারটা এটা আমি আমার একটা বেয়াই বাড়িতে পাঠাচ্ছি। মুখরোচক ইফতার আইটেমের পসরা সাজিয়ে ক্রেতাকে আকৃষ্ট করছেন ফুটপাতের অস্থায়ী দোকান থেকে শুরু করে নামি দামি রেস্তোরাঁর কর্মীরা। এবারের বিশেষত্ব হিসেবে পাওয়া যাচ্ছে ইফতারের বিভিন্ন আইটেম দিয়ে সাজানো প্ল্যাটার। আমাদের 850 টাকার একটা প্ল্যাটার আছে, এটা ইফতার প্লাস ডিনার, 11,000 টাকা পর্যন্ত আছে। ইফতারের সময় যত ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড়ে ততই মুখর হয়ে উঠেছে রাজধানীর গুলশান এলাকার ইফতার বাজার। কাবাব, মানে চপ, ভাজা পোড়া এগুলোর দিকেই কিন্তু আমাদের হাত যায়, চোখ যায়। অ্যাকচুয়ালি জিলাপিটার জন্য আসা এখানে। রমজানে ইফতার মেলার আয়োজন থাকে গুলশানের অলিগলিতে। র্যাঙ্কন ক্যাটারিং এর ইফতার বাজারে ভিন্ন ধরনের ইফতার আইটেম রেখেছেন আয়োজকরা। চিকেনের অপশন আছে, বিফের অপশন আছে, আর জিলিপিটা আমাদের স্পেশালি আমরা এবারে কাশ্মীর থেকে কিছু সাফরান এনে কাশ্মীর সাফরান দিয়ে আর কি একটা ফ্লেভারফুল একটা জিলিপি দেওয়ার চেষ্টা করছি। স্পেশাল হালিম অথবা ঘিয়ে ভাজা জিলাপি, পরিবারের জন্য স্বাস্থ্য ঝুঁকিমুক্ত হেলদি ইফতার আইটেমের খোঁজে সবখানেই ভিড় করছেন ক্রেতারা। আমি নিলাম বেসিক্যালি হচ্ছে দই বড়া, সো আই থিঙ্ক ইজ এ হেলদি। কাবাব রোল নিলাম। সব কিছু তো এমনি উঠতি দামি, সো একটু রিজনেবল হলে বা রিজনেবলের মধ্যে করতে পারলে এটা তো সবার জন্যই বেটার। ইফতারে ফুল কোর্স প্যাকেজও রেখেছে অনেক রেস্টুরেন্ট। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন অভিযোগ জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি একটি আসনও পাক অন্তর্বর্তী সরকার তা চায়নি। আগের 12টি নির্বাচনের ফলাফলের সঙ্গে এবারের ফলাফল একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানান পাটোয়ারি। ভোটে জাতীয় পার্টিকে প্রয়োজনে নাস্তানাবুদ করা হবে এবং সে বিষয়ে প্রশাসনকে একটা মেসেজ দিয়ে প্রশাসনকে তৈরি করা হলো। এই প্রশাসনিক মেসেজের কারণেই আমরা মনে করি আজকের এই বিপর্যয়টা ঘটানো হয়েছে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে। এবং শুধু তাই না, সরকারি পৃষ্ঠপোষকতায় আমাদের দলে ভাঙনও ঘটানো হয়েছিল। ঢাকা ওয়াসার আউটসোর্সিং কর্মচারীদের ডিমোশন ও বহিষ্কার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়েছে। ঢাকা ওয়াসা ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ জানিয়ে বলেন, ব্যবস্থাপনা পরিচালক সহ প্রশাসনের সংশ্লিষ্টরা অর্থ লেনদেনের মাধ্যমে নতুন 85 জনকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে পুরনো 42 জনকে অব্যাহতি দিয়েছেন। একই সময়ে 39 জন সহকর্মীকে পদাবনতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। এসব বিষয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়সঙ্গত প্রশাসনিক প্রক্রিয়া নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। সংবাদে এই পর্যায়ে আরও একবার নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব।
নতুন করে স্পোর্টস চালু সহ চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। সাংবাদিকদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ঝাড়ুহাতে বাগেরহাটের মোরেলগঞ্জের রাস্তা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন এমপি আব্দুল আলীম। কর্মসূচিতে তিনি জানান, পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ গড়তে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিডি ক্লিনের উদ্যোগে মোরেলগঞ্জের সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ রোড থেকে শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচিতে রাজনৈতিক নেতা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। রাজধানীর পল্টনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে 22শে ফেব্রুয়ারি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। আয়োজনে রাশেদ খান মেনন সহ পার্টির নেতাদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান বক্তারা। এ সময় দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আহমদ বকুল, আবুল হোসেন, মোস্তফা আলমগীর রতন, দীপঙ্কর সাহা দীপু, জাকির হোসেন রাজু, তৌহিদুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর। শুধু স্টেডিয়ামেই নয়, খালি জায়গাগুলোতেও যেন সবাই খেলাধুলার সুযোগ পায় সে ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি নতুন করে স্পোর্টস চালু করে প্রতিভাবানদের বিভাগীয়ভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচর্যা ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রিপোর্টে আরও জানাচ্ছেন তানভীর আহমেদ। মাঠের ক্যাপ্টেন থেকে এবার ক্রীড়াঙ্গনের ক্যাপ্টেন সাবেক ফুটবলার আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই ক্রীড়াঙ্গন সংস্কারে নিয়েছেন বেশ কিছু উদ্যোগ। এবার ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে সমগ্র ক্রীড়াঙ্গন সম্পর্কে ধারণা নিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই খেলোয়াড়। জাতীয় ক্রীড়া পরিষদের সভা শেষে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াক্ষেত্রে সব পরিকল্পনা ঢেলে সাজাবেন। বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে, গ্রীষ্মকালীন এবং শীতকালীন, সেভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা সাজানোর মাধ্যমে আমরা আমাদের খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে আমরা রাখতে চাই। খেলোয়াড়দের একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আগামী বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। প্রত্যেকটি বাবা মা চায় তার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, খেলোয়াড় হবে, এই কথা কিন্তু কেউ বলে না। বাট আমি চাই যে আমরা সেই সন্তান বলতে চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে তাদের সন্তানকে একজন খেলোয়াড় হিসেবে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বপ্ন নিয়ে যাতে তারা কাজ করে। সোমবার সকালে বিসিবির সাথে মিটিং করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের পঞ্চম রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরির শেষ সময় 5টা 9, ইফতার 6টা। চট্টগ্রাম সেহরির শেষ সময় 5টা 2, ইফতার 5টা 55। রাজশাহী সেহরির শেষ সময় 5টা 16, ইফতার 6টা 6। খুলনা সেহরির শেষ সময় 5টা 12, ইফতার 6টা 4। বরিশাল সেহরির শেষ সময় 5টা 8, ইফতার 6টা 1। সিলেট সেহরির শেষ সময় 5টা 2, ইফতার 5টা 53। রংপুর সেহরির শেষ সময় 5টা 14, ইফতার 6টা 3। ময়মনসিংহ সেহরির শেষ সময় 5টা 8, ইফতার 5টা 59। সংবাদ শেষ করতে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 12 মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। রাজধানী উত্তরায় গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মী গ্রেফতার। তার বিরুদ্ধে 5টি মামলা থাকা ও পেশাদার চুরির সাথে জড়িত থাকার তথ্য। ট্রাইব্যুনালে সালমান আনিচুলির বিরুদ্ধে পা হারানো ইমরানের সাক্ষ্য। হাসিনা, কাদের সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও দায়ী পুলিশের শাস্তি দাবি। এবং আফগানিস্তানে জঙ্গি আস্তানায় পাকিস্তানের বিমান হামলায় নারী শিশু সহ 19 জন নিহত। প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন তালেবান সরকারের মুখপাত্র।
প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।